ঈশ্বরদীতে যাদের বসত তারা রেলের পরই গর্ব করেন তাদের তাঁত নিয়ে। বেনারসি গরবে যাদের বুক প্রসারিত হতো একসময়, কিন্তু এখন ঈশ্বরদীর বেনারসি যেন ক্ষয়রোগে ভুগছে। ব্রিটিশ শাসনামলে ঈশ্বরদী পৌর শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায় বসতি গড়েন ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা বেনারসি কারিগররা। বসতি স্থাপনের পর কারিগররা ফতেহ মোহাম্মদপুর এলাকায় বেনারসি, কাতান সহ অভিজাত শাড়ি বুননের কাজ শুরু করেন। শুরুর সেই ঐতিহ্য এখন আর ধরে রাখতে পারছেন না তাঁতিরা। বেনারসি যে শাড়ি, এটা শুধু ফতেহ মোহাম্মদপুরই হতো নাকি এই অঞ্চলে আরো কোনো জায়গায় হতো? এই অঞ্চলেই হতো। এই অঞ্চলে বেনারসিটা আসলো কিভাবে? বেনারস থেকে আসছে ওনারাই। তারপরে এখানকার আমরা স্থানীয় শিখে আমরাও করতে লাগলাম। কতগুলি পরিবার এই তাঁতের সঙ্গে বেনারসির সাথে জড়িত ছিল? ছিল তো আগে পরে 30-40টা পরিবার ছিল। সব মিলে তাঁত 300-350 ছিল। এখন কয়টা তাঁত আছে? এখন সারা ঈশ্বরদী খুঁজে মানে 20-25টা পাইতে পারেন, 20টাও মনে পাইতে পারেন। আচ্ছা, বাকি তাঁতিরা কোথায় গেলেন? অন্য পেশা চলে বিভিন্ন কাজে করতেছে, কি করবে, তাঁত ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, না চললে তো চলবে, আমরা তো এখন পারছি না। অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে মিলে চলে যাচ্ছে। আমরা তো এগুলো আর পারবো না, আমাদের বয়স নেই। আপনাদের পরে এই কাজ কেউ শিখছে বা কেউ করছে? না, কেউ আসছে না। সবাই তো মানে দুঃখের খবর বললো যে তাঁত বাড়ি উঠে গেছে, তাঁতগুলি সবাই ছেড়ে দিচ্ছে। এখন আমরা অন্য কোনো কাজ করতে পারছি না দেখে এটারই উপরে টিকে আছি। তা আপনার কয়টা তাঁত ছিল? আমার 4টা ছিল। 4টা ছিল, এখন? আমার এখন একটাও নাই। একটাও নাই? এখন অন্যজনের কাজ করতে। কেন ছেড়ে দিলেন? কেন ছেড়ে দিলাম? বন্ধ হয়ে গেছে, তাঁত শেষ। যখন শুনছি কমলা নামের নদীটির কথা যা প্রবাহিত হচ্ছে আটঘরিয়া উপজেলায়, তখন তার আত্মীয়দের কথাও মনে পড়ে যায়। জানি না তাদের মধ্যে আত্মার সম্পর্ক আছে কিনা। দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম নদী অরেঞ্জ, নেপালের চুরিয়া পর্বতের কমলা নদী, জলের সঙ্গে জলের আত্মীয়তা হয়তো মেঘের সূত্রে গাথা, কিন্তু আটঘরিয়াতে এসে যে কমলা নদীর সঙ্গে পরিচয় হলো, সে যেন নীল অন্ধকারের এক নদী। এই যে নদীটা যে শেষ হয়ে গেল, আপনাদের দুঃখ লাগে না? দুঃখ তো লাগে স্যার, দুঃখ লাগবে না? দুঃখ লাগে। নদী আর ওই নদী এরকম ক্যানাল হয়ে গেছে, খাল হয়ে গেল। কমলা নদী তো কমলা নদী নাই স্যার, ক্যানাল। মানে কমলা নদীর যে সৌন্দর্য সেটা নাই। নাই, দেখতে তো পাচ্ছেন স্যার। নাই, নদীর মতন তো অন্য কিছু হয় না। নদী তো নদী। নদীর মতন ধরেন গরু গোসল করাইতো আগে, সবাই গোসল টুসল করতো। তারপরে হয়েছে সালপাল খেলাধুলা করতো, একটা পানির একটা যে ইয়ে আছে ওটা নাই। তারপরে হয়েছে ধরেন যত আবর্জনা এখানে সব এখানে আনি ফেলাই, এমন কোনো কিছু নাই মানুষের যে ফালানির মতন কিছু নাই। আপনি যে বললেন নদী তো নদীর মতোই, কিন্তু সেই নদীটার নামটা সুন্দর না? হ্যাঁ, কমলা সুন্দর, কত সুন্দর নাম। নামে তো সেই ফলটা নাই। উড়ছে না উড়োজাহাজ ঈশ্বরদীতে, তবে ইথারে ফিসফিস আবারও রানওয়েতে নামবে বিমান, দেবে উড়াল। সেই খবর শুনেই ঈশ্বরদী বিমানবন্দরে। ব্রিটিশ শাসনামলে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর স্থাপনের পরপরই 1940 থেকে 45 সালের মাঝামাঝি সময় ঈশ্বরদী বিমানবন্দর স্থাপিত হয়। 1945 সালের 8 থেকে 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনীর 20তম বোমারু বাহিনী এ বিমানবন্দর ব্যবহার করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দর হিজলি বেজ এলাকা নামে পরিচিত ছিল। 1987 সালে নানা অজুহাতে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়, যার মধ্যে লোকসান ছিল অন্যতম। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সংস্কার করে 1994 সালে বিমানবন্দরটি পুনরায় চালু হয়। তারপর বাংলাদেশ এয়ারলাইন্স 1996 সাল পর্যন্ত নিয়মিত এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। এরপর হঠাৎ বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। 2013 সালে পুনরায় ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়, কিন্তু 6 মাস 11 দিন চালু থাকার পর 2014 সালের 29শে মে আবারও বন্ধ হয়ে যায় বিমানবন্দরটি।
এটা তো রানওয়ে, বিমান নামতো। আপনি বিমান নামতে দেখছেন কখনো? 10টার দিকে একটা প্লেন নাম, আচ্ছা, অনেক আগে। তারপরের থেকে যে হেলিকপ্টার পরে একাদের মাঝে তো মধ্যে 10টার সময় যে বিমানটা নামতো এটা কোথা থেকে আসতো? আসতে ঢাকা থেকে। ঢাকা থেকে আসতো, এসে যাত্রী নিয়ে চলে যেত। আর রাজশাহীর মানুষও কি এখান থেকে এসে বিমানে যেত নাকি? রাজশাহীর প্যাসেঞ্জার এখানে আসতে, পরে যখন রাজশাহীতে বিমানবন্দর হলো তখন আবার রাজশাহী চলে গেল, ও, তখন এই বিমানবন্দরটা বন্ধ হয়ে গেল, পরিত্যক্ত হয়ে গেল, বন্ধ হয়ে গেল। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতে।